দেখেন, একদিকে এই যুদ্ধবিরতির কথা চলছে, অন্যদিকে ইসরায়েল ইরানের উপর আক্রমণ করছে। হ্যাঁ, এখন ইরান কি করছে? ইরান ইসরায়েলের উপর আক্রমণ করছে। ইরান গতকাল হাইফা বন্দরে আক্রমণ করেছিল। আক্রমণের পরে হাইফা বন্দরের একটা বিল্ডিং পুরোপুরি ধসে যায় এবং সেখানে কমপক্ষে 4 জন নিশ্চিত নিহত হয়েছে, ইসরায়েল বলছে। সর্বশেষ খবর হচ্ছে, ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা বাহিনীর প্রধান বা ইন্টেলিজেন্স এজেন্সির ইন্টেলিজেন্স শাখার প্রধান একজন মেজর জেনারেলকে হত্যা করা হয়েছে। এটা হচ্ছে একেবারে সর্বশেষ খবর। ইরানের এই গোয়েন্দা প্রধানকে হত্যা করার মাধ্যমে ইসরায়েল বলছে যে ইরানের গোয়েন্দা শক্তি, যেই গোয়েন্দা শক্তিকে ব্যবহার করে ইরান এই বিভিন্ন আরব দেশে আক্রমণ চালাচ্ছে, সেগুলোকে সেই সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। ইসলামিক রেভলিউশন গার্ডের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাতেমির এই নিহত হওয়ার কথা ইরানের গণমাধ্যম এবং ইসলামিক বিপ্লবী গার্ডও স্বীকার করেছে। তার মানে হচ্ছে ইসরায়েল যেটা দাবি করেছে সেটা বাস্তব। এরই মধ্যে ইরানের পেট্রোলিয়াম স্টেশনগুলো অথবা পেট্রোকেমিক্যাল যে সমস্ত প্রকল্প আছে, যে সমস্ত প্ল্যান্ট আছে, সেগুলোতে আক্রমণের ঘোষণা দিয়েছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে সোমবার পর্যন্ত আমি দেখব, মঙ্গলবার থেকে আক্রমণ করব তাদের জ্বালানি খাতে এবং তাদের ব্রিজে। জ্বালানি খাতের একটা মূল উৎস হচ্ছে পেট্রোল। এখন এই পেট্রোলেরও মূল দুটো জায়গা, মূলত ইরানের পেট্রোলের যদি বলা হয়, পেট্রোল উৎপাদন এবং সরবরাহের মূল দুটো জায়গা, একটা হচ্ছে খার্ক দ্বীপ, আরেকটা হচ্ছে এটাকে বলা হচ্ছে সাউথ পার্স। অর্থাৎ কাতারের সাথে ইরানের যে একটা গ্যাস ফিল্ড আছে, সেখান থেকে যে তেল গ্যাস নেওয়া হয় সেটা। এখন সেই গ্যাস ফিল্ড থেকে তেল গ্যাস নিয়ে যে রিফাইনারিতে বা যেই স্থাপনা বা যেই প্রকল্প থেকে যেই শিল্প কারখানা যেটা, সেখান থেকে যে সাপ্লাই হয়, প্রায় 50% ওই জায়গাটা থেকে সাপ্লাই হয়। এই 50% সাপ্লাইয়ের জায়গাটাতে আঘাত করেছে ইসরায়েল। এটা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আজকে বলছে। তার কথা অনুযায়ী ইসরায়েলের সেনাবাহিনী ইরানের দক্ষিণ অঞ্চলের আসালওয়ে অঞ্চলে অবস্থিত দেশটির সর্ববৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা করেছে। দক্ষিণ ইরানের এই অঞ্চলে এর আগেও এই স্থাপনায় হামলা করেছিল ইসরায়েল, তবে তার চেয়ে এই হামলাটা আরো বড় এবং আরো শক্তিশালী, এটা দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বলছে যে ইরানের দুটো স্থাপনা থেকে মোট পেট্রোকেমিক্যাল রপ্তানি হয় 85%, তার একটা হচ্ছে এটা থেকে 40% বা 50% ইরানের পেট্রোকেমিক্যাল রপ্তানি হয়। সুতরাং এই হামলার পর এই স্থাপনাগুলো অকেজো হয়ে পড়েছে। শুধুমাত্র এখান থেকে যে পেট্রোকেমিক্যাল রপ্তানি হয় তাই না, ইরানের বিদ্যুতের জন্য যে কাঁচামাল, সেটার একটা বিদ্যুৎ প্রকল্পগুলো চালানোর জন্য যে কাঁচামাল, সেটার একটা বড় অংশ সাপ্লাই হয় এখান থেকে। প্রায় 80% আসে হচ্ছে প্রাকৃতিক গ্যাস থেকে। সুতরাং এই গ্যাস ফিল্ডে হামলা এবং এর সাথে সাথে আরো অনেকগুলো গ্যাস ফিল্ড থেকে গ্যাস সরবরাহের লাইনে যে হামলা, এটার মাধ্যমে ইসরায়েল বলছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মঙ্গলবারের কথা ঘোষণা দিয়েছে, তার আগে আমরা হামলা শুরু করেছি। তাহলে আমরা বলতে পারি যে ইসরায়েল আমেরিকা মঙ্গলবার আসার আগেই ইরানের এই স্থাপনাগুলোয় হামলা করেছে। হামলাটা হচ্ছে কখন? যখন রয়টার্স খবর করেছে যে ইরান এবং আমেরিকা উভয় পক্ষ একটা সমঝোতার কাছাকাছি। এটা রয়টার্সের খবর, আমি জানি না সঠিক কিনা, কিন্তু রয়টার্সের খবর যে সমঝোতার কাছাকাছি, সেখানে উভয় পক্ষকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাবে উভয় পক্ষ মোটামুটি চিন্তা ভাবনা করছে। ঠিক সেই সময় ইসরায়েল কি করলো? আমেরিকার প্রেসিডেন্টের আলটিমেটাম শেষ হওয়ার আগেই স্থাপনাগুলোয় হামলা শুরু করলো। তার মানে হচ্ছে ট্রাম্প যদিও কিছুটা হলেও ইতিবাচকভাবে এই যুদ্ধ বন্ধ করার চিন্তা করে, ঠিক তার আগ মুহূর্তে ইসরায়েল সেখানে গিয়ে আক্রমণ করে যেন এই যুদ্ধ বন্ধ না হয়। সিম্পল জিনিস। এখন এই যুদ্ধ বন্ধের জন্য পাকিস্তানকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বটা দিয়েছে কে? আমেরিকা। পাকিস্তান কি করছে? পাকিস্তানের কথা হচ্ছে, আমি এই যুদ্ধ বন্ধের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, একটা প্রস্তাব দিয়েছি। প্রস্তাবে 2 ধাপে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে। প্রথম ধাপ হচ্ছে যুদ্ধবিরতি, আর দ্বিতীয় ধাপ হচ্ছে স্থায়ী শান্তি চুক্তি।
দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে ভাই এখন আমরা অন্তত 10 দিন একে অপরের উপরে আক্রমণ করব না, এই 10 দিন আমরা দেখব। এখানে 25 দিনের কথা বলা হয়েছে, 15 থেকে 25 দিন যুদ্ধবিরতি চলবে। এই 15 থেকে 25 দিনে একে অপরের উপরে আক্রমণ করবে না, এবং এই 25 দিন 15 থেকে 25 দিনের মধ্যে তারা আলোচনা করবে যে পরবর্তী ধাপে কিভাবে যাওয়া যায়, কিভাবে একটা স্থায়ী যুদ্ধবিরতি হয়। এই স্থায়ী যুদ্ধবিরতিতে কি আসবে, যে ইরান হরমুজ প্রণালী, এই 15 দিনের মধ্যে যুদ্ধবিরতি যদি আজকেই এই যুদ্ধবিরতির প্রথম যে ধাপ সেটা যদি অ্যাকসেপ্ট হয়, তাহলে সাথে সাথেই হরমুজ প্রণালী ওপেন করে দিতে হবে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলো যাওয়া আসা করবে। তারপরে হচ্ছে পরবর্তীতে যে আলোচনা হবে, সেই আলোচনায় দেখা যাবে ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে কি ধরনের কাজ করা যায়, সেটারে কতটা হচ্ছে রেস্ট্রিকশন দেওয়া যায়, ইরানের মিসাইল প্রকল্পকে কতটা নিষেধাজ্ঞা বা কতটা কমিয়ে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে আলোচনা হবে। এবং পরবর্তীতে ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞাগুলো, বিশেষ করে বাণিজ্যিক নিষেধাজ্ঞাগুলো উঠিয়ে নেওয়া হবে, এবং হরমুজ প্রণালী নিয়ে আঞ্চলিক একটা জোট গঠন করা হবে, যেই জোট এই হরমুজ প্রণালীর দেখাশোনা করবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। এখন দেখেন পাকিস্তানের প্রস্তাবনা, আমেরিকা এটাতে খুশি, আমেরিকা চায়, আসলে এই প্রস্তাবনা আমেরিকা চায়, এটা নতুন কিছু না, কিন্তু আজকে এসেছে আবার নতুন করে। কেন চায়? কারণ হচ্ছে যুদ্ধবিরতি করি, হরমুজ প্রণালী ওপেন করি। ট্রাম্প বলবে আমি যুদ্ধে জিতে গেছি, হরমুজ প্রণালী ওপেন হয়ে গেছে, ব্যাস। এরপরে 2 দিন পরে বলবে যে দেখো এত কিছুর পরেও হচ্ছে ইরান আমাদের বিভিন্ন স্থাপনা আক্রমণ করছে, আমি ইরানের উপরে দেদারসে আক্রমণ শুরু করেছি। এটা হচ্ছে ট্রাম্পের পরিকল্পনা, এরকম পরিকল্পনা সে করে বসে আছে। আর ইরানের কথা কি? ইরানের কথা হচ্ছে আমি এই 2 ধাপের কোনো যুদ্ধবিরতি চাই না। ইরানের কথা হচ্ছে যুদ্ধবিরতি চাই না। বিরতি কি? বিরতি দিলাম, পরবর্তীতে চললো। আমেরিকা এবং ইসরায়েল বিরতি পছন্দ, মানে বিরতির কথা বলে, বিরতি মানে না, তারা আক্রমণ করে। এবং তারা যে আক্রমণ করে বা আক্রমণ করবে, এই আক্রমণ থেকে আমাকে ঠেকানোর জন্য, অথবা এই যুদ্ধবিরতি যদি সে না মানে, তার তো কোনো মেকানিজম নাই, এবং সে আক্রমণ করতেছে। এটা সে লেবাননে করেছে, এটা সে গাজায় করেছে, এটা সে ফিলিস্তিনে করেছে। সুতরাং এই যুদ্ধবিরতি হচ্ছে একটা ভাওতাবাজি। আর এই যুদ্ধবিরতির উপর ভিত্তি করে আমি হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেব, যেটা হচ্ছে আমার এই যুদ্ধের সবচাইতে কৌশলগত জিনিস, যেটার ধরেই এখনো পর্যন্ত হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল মানে দোটানার মধ্যে আছে। আমেরিকা ইসরায়েল যেটার কারণেই এখন হচ্ছে ছেড়ে দে বা কেঁদেবাচি করে, আমি সেটাকে একেবারে যুদ্ধবিরতির শুরুতেই ছেড়ে দেব। ইরানের কথা হচ্ছে ভাই হরমুজ প্রণালী যদি উন্মুক্ত করতে চাও, আসো, আগে পুরোপুরি শান্তি আলোচনা, মানে স্থায়ী শান্তি, দীর্ঘস্থায়ী মানে হচ্ছে শান্তি চুক্তি, যে সমস্ত চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হয়, বিরতি না। সেটা কি? সেটা হচ্ছে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, ইরানের পরমাণু প্রকল্পে হাত দেওয়া যাবে না, ইরানের মিসাইল প্রকল্পে হাত দেওয়া যাবে না, আমেরিকার এই অঞ্চল থেকে সবগুলো ঘাঁটি তুলে নিতে হবে, ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল কোনোদিন আর আঘাত করবে না, সেই নিশ্চয়তা দিতে হবে। এবং সেই নিশ্চয়তা দিতে হবে কিভাবে? জাতিসংঘের মাধ্যমে। দেখেন একদিকে এই যুদ্ধবিরতির কথা চলছে, অন্যদিকে ইসরায়েল ইরানের উপর আক্রমণ করছে। হ্যাঁ, এখন ইরান কি করছে? ইরান ইসরায়েলের উপর আক্রমণ করছে। ইরান গতকাল হাইফা বন্দরে আক্রমণ করেছিল। আক্রমণের পরে হাইফা বন্দরের একটা বিল্ডিং পুরোপুরি ধসে যায়, এবং সেখানে কমপক্ষে 4 জন নিশ্চিত নিহত হয়েছে, ইসরায়েল বলছে এক আঘাতে 4 জন কমপক্ষে। এবং গত 24 ঘন্টায় প্রায় 165 জন ইসরায়েলি আহত হয়েছে। ইসরায়েলের এই যে আহত হওয়ার সংখ্যাটা এখন প্রত্যেক দিন ইরানের আক্রমণে, ইরান এবং হিজবুল্লাহর আক্রমণে ইসরায়েলে মোটামুটি গড়ে 150 আহত হচ্ছে দৈনিক। এই আহতের সংখ্যাটা, এই আহতের পরিস্থিতিগুলো মানে কতটা এই আঘাত, কেউ কেউ হালকা আঘাতপ্রাপ্ত হচ্ছে, কেউ কেউ মাঝারি ধরনের আঘাতপ্রাপ্ত হচ্ছে, কেউ কেউ বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছে, কিন্তু 150 মতো আঘাতপ্রাপ্ত হচ্ছে ইসরায়েলে। এই ইরানের যে পেট্রোকেমিক্যাল কোম্পানিগুলোর উপরে, পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোর উপরে আঘাত হানা হচ্ছে, ইরান এটার বিপরীতে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে যে পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলো আছে সেগুলোতে আঘাত হানছে। সংযুক্ত আরব আমিরাতে গতকাল আঘাত হানা হয়েছে, আজকে সকালেও আঘাত এনেছে, এবং এখনো পর্যন্ত সেই পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোয় আগুন জ্বলছে। এখন এই যে আমেরিকা একটা উদ্ধার অভিযানের যে নাটক বা সিনেমা যদি বলি করলো, এটা নিয়ে এখনো পর্যন্ত অনেক ধোঁয়াশা কাটে নাই। ইরানের কিছু গণমাধ্যম আজকে বলছে যে আসলে ইরান মনে করছে আমেরিকা এই যে পাইলটের উদ্ধার অভিযান নিয়ে যে একটা খেলা খেললো, এটাতে হয়তোবা ইরান আসলে
এই আমেরিকা আসলে এখানে নতুন করে একটা ট্রায়াল বা রিহার্সেল করেছে। রিহার্সেলটা কি? সেটা হচ্ছে এই যে আমেরিকা পাইলটকে উদ্ধার করার জন্য যেই জায়গাগুলোতে সে তার এতগুলো বিমান, উড়োজাহাজ, তারপরে হচ্ছে এই সবকিছু নিয়ে আসলো, আসলে খুব সম্ভবত পাইলট সেই জায়গায় ছিল না। পাইলটকে উদ্ধার করার জন্য তারা এত কিছু নিয়ে এখানে আসার কথা না। পাইলট ওই জায়গায় না থাকা, বরং ওই জায়গাটা হচ্ছে ইরানের পরমাণু স্থাপনাগুলোর দিকে যাওয়ার মতো একটা জায়গা, লোকেশন। এখনো পর্যন্ত লোকেশনের ডিটেলস শেয়ার হয় নাই, কিন্তু এটা ইরানের পক্ষ থেকে কিছু মিডিয়া বলছে। এখন ওই যেটা আমি বারবার বলি যে এই যুদ্ধে হচ্ছে সবাই প্রোপাগান্ডা চালায়, মিডিয়া দিয়ে প্রোপাগান্ডা চালায়। এখন কার পক্ষে কতটা সত্য এটা জানতে আমাদের সময় লাগবে, কিন্তু ঘটনাগুলো যেহেতু আসছে বিভিন্ন পক্ষ থেকে, আমরা সেটা বলছি। এজন্য এই পাইলট উদ্ধার নিয়ে, পাইলট আসলেই জীবিত উদ্ধার হয়েছে কিনা, অথবা পাইলট উদ্ধারে আমেরিকা যতটুকু বলছে ক্ষয়ক্ষতি ততটুকু কিনা, নাকি আরো বেশি, অথবা ইরান যেভাবে বলছে ঘটনাটা সেভাবে কিনা, এটা দেখার জন্য হয়তো আরো 2-4 দিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে আস্তে আস্তে দেখবেন যে সব মানে একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে গোধূলির সময়, অথবা খুব ফজরের আগে আগে যেমন হচ্ছে আকাশটা মোটামুটি ক্লিয়ার থাকে না, এরপরে আস্তে আস্তে ক্লিয়ার হয়, ঠিক সেভাবেই ক্লিয়ার হবে অনেক কিছু। এখন এই ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েল যে হামলা শুরু করেছে, আমেরিকাও হয়তো আজকে রাতে হামলা করবে। এখন আমেরিকা যেটা বারবার বলার চেষ্টা করে যে ভাই এই হামলা আমি আসলে, ইসরায়েল আমার কাছ থেকে অনুমতি নেয় নাই। ইসরায়েলের গণমাধ্যম আজকে সকাল পর্যন্ত কি বলেছিল যে ইসরায়েল হামলার জন্য প্রস্তুত, শুধুমাত্র আমেরিকার কাছ থেকে অনুমতির অপেক্ষা করছে। আমেরিকার কাছ থেকে ইসরায়েল অনুমতির অপেক্ষা করবে? তাহলে আজকে কেন হামলা করলো? তো এই যে হামলাগুলো চালাচ্ছে, সেই হামলাগুলো চালানোর ক্ষেত্রে আসলে ইরানের উপরে অতিরিক্ত প্রেসার দেওয়ার চেষ্টা করছে আমেরিকা, ইসরায়েল। ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত হওয়া ইরানের জন্য আরো বড় একটা নক্ষত্রের পতন। একটা দেশের চিন্তা করেন যে আপনি যুদ্ধ করতেছেন, যুদ্ধের সময় আপনার সবচেয়ে বড় কি জিনিস? গোয়েন্দা তথ্য। এবং এই গোয়েন্দা তথ্যগুলোকে স্টাডি করে তারপরে হচ্ছে সেগুলোকে আপনি অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত নেবে কে? সেটা গোয়েন্দা প্রধান, যে বহু বছর ধরে, প্রায় 2015 সাল থেকে প্রায় 10 বছর ধরে ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান, ইরানের গোয়েন্দা সংস্থা না, বিপ্লবী গার্ডের, তাকে হত্যা করেছে ইসরায়েল। তো এই যে হত্যা করাগুলো, ইরানের আজকে একটা বড় একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টি ইরানের সবচাইতে বড় টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, অথবা কি বলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেটাকে আঘাত করে তছনছ করে দিয়েছে ইসরায়েল। তো এই যে আঘাতগুলো, এই আঘাতগুলো এখন এমন ভাবে আসছে যে ইরান যেন এই যুদ্ধ শেষ হলেও খুব সহজে ঘুরে দাঁড়াতে না পারে, সেরকম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে বা নিয়ে যাচ্ছে। জ্বালানি স্থাপনার হামলাকে অবৈধ বলছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের কথা হচ্ছে এটা অগ্রহণযোগ্য, অবৈধ, ইরানের জ্বালানি স্থাপনায় তোমরা হামলা করো না। কিন্তু এখনো পর্যন্ত যদি এভাবে বলেন, ইউরোপীয় ইউনিয়ন এই যুদ্ধ নিয়ে পুরোপুরি যে ইরানের একেবারে পক্ষে এসে দাঁড়িয়েছে, বিষয়টা সেরকম না। আর ইরানের সর্বশেষ দফার যে হামলাটা হয়েছে আজকে সকালে, সেই হামলায় ইসরায়েলের মধ্য অঞ্চলের অন্তত 28টি স্থানে আক্রমণ হয়েছে, মানে আঘাত এনেছে 28টা জায়গায়। এটা ইসরায়েলের জরুরি সেবা বিভাগ বলছে, এমার্জেন্সি সার্ভিস, যারা হচ্ছে এই আঘাতপ্রাপ্ত লোকদেরকে সরিয়ে নেয়। তাদের মতে রামাতগান, বনেব্রাক এবং গিভাতাইয়াম এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি হামলা হয়েছে। এছাড়াও শান্তি প্রস্তাব নিয়ে যে কথাগুলো আসছে, যে শান্তি প্রস্তাব নিয়ে সারা রাত ধরে পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সাথে, আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে, আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করেছে, যোগাযোগ চালাচ্ছে। ভাই তুমি এটা মেনে নাও, ভাই এইটা হচ্ছে সবচাইতে ভালো অপশন, তুমি এটা মেনে না নিলে আমেরিকা কিন্তু সবকিছু শেষ করে দেবে, বা ইরানের পররাষ্ট্রমন্ত্রী তোমাকেও কিন্তু হিট লিস্টে রেখেছে। জাস্ট হচ্ছে আলোচনা চলছে, মানে আমেরিকা ইরানকে এখানে কনভিন্স করার চেষ্টা করছে। আমার কাছে এই পাকিস্তান এখানে ইরানকে কনভিন্স করার চেষ্টা করছে। আর ইরান যে পাকিস্তানের বিরুদ্ধে বা পাকিস্তানে যে মধ্যস্থতা করছে এটা মেনে নেব না, পাকিস্তানের সাথে কথা বলবো না, বিষয়টা সেরকম না। কিন্তু ইরানের কথা হচ্ছে আমি এই যুদ্ধে এখনো পর্যন্ত যে কথাগুলো বলেছি, যে জায়গায় আছি
সেই জায়গায় আছে, এখান থেকে সরছি না। যদিও সেখানে একটা পাকিস্তান এরকম নাম দিছে যে এখানে একটা চুক্তি হবে, চুক্তিটার নাম কি, চুক্তিটার নাম হবে ইসলামাবাদ অ্যাকর্ড। এই চুক্তির নামকে এত সামনে নিয়ে আসার কি দরকার, কিন্তু খবরে নিয়ে আসছে। চুক্তির প্রস্তাবটা 2 ধাপে, এক ধাপে হচ্ছে যুদ্ধবিরতি, তারপরে চূড়ান্ত চুক্তি। যুদ্ধবিরতিটি সোমবার, আজকে চুক্তি হওয়ার কথা। এখন ট্রাম্প ঘুম থেকে উঠলে বোঝা যাবে, জানি না আমি এই লাইভে যখন আছি তখন ট্রাম্প ঘুম থেকে উঠছে কিনা, যে আজকেই চুক্তি হবে, চুক্তি হলে আজকেই কার্যকর হবে। আজকে কার্যকর হলে আজকে রাত্র থেকেই হচ্ছে ট্রাম্প বলবে যে আমি হরমুজ প্রণালীতে জিতে গেছি, এবং ট্রাম্প বলেছে যে আজকে হচ্ছে সে তার সেনাপ্রধান সবাইকে নিয়ে টিয়ে হচ্ছে একটা প্রেস ব্রিফিং করবে। তার মানে হচ্ছে কালকে রাতে তাদেরকে তার কারণে হয়তো এরকম একটা জিনিস দেওয়া হয়েছে যে যুদ্ধবিরতিতে ইরান মোটামুটি এগিয়ে, কিন্তু যতটা মনে হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আমরা আমাদের প্রস্তাবের মানে পাল্টা প্রস্তাব যেটা সেটা দিয়েছি, এখানে আমরা যুদ্ধবিরতির কোনো ফাইনাল পর্যায়ে আসি নাই। এটা হচ্ছে এই ইরানের কথা। আর পাকিস্তানের যে প্রস্তাব তাতে হচ্ছে মোটামুটি আমেরিকার যে কথাগুলো সেটাই, আমেরিকার যে চাওয়া পাওয়াগুলো। তো ট্রাম্প হয়তো ঘুম থেকে ওঠার আগে চিন্তা করছে যে আজকে ইরান মেনে নিবে যুদ্ধবিরতির প্রস্তাব, আর মেনে নিলে আমি যে কালকে হুমকি দিয়েছি, সুতরাং আজকে আমি জনগণকে বলবো, বিশ্বকে বলবো, দেখো আমার হুমকির কাছে ইরান মাথা নত করেছে। এটা সে চায়, এটা সে সবসময় চায়, এটা সে সবসময় বলে যে সে যখন যুদ্ধবিরতির প্রস্তাব দিবে, সেই যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া মানে সে যখন যুদ্ধবিরতিতে যাবে, সেই যুদ্ধবিরতিতে যাওয়ার আগেই সে ব্যাপক পরিমাণে হুমকি দিবে। মানে ধরেন তার যদি এরকম অবস্থা হয় যে সে যুদ্ধবিরতি মোটামুটি ফাইনাল, তখন এমন হুমকি দিবে যেই হুমকি শুনলে মনে হবে যে কিসের কি যুদ্ধবিরতি, যুদ্ধ তো আরো বড় করে লাগতেছে। কিন্তু যুদ্ধবিরতিটা যদি হয়ে যায় তখন সে বলবে যে দেখছো আমি কিন্তু ব্যাপক পরিমাণে হচ্ছে হুমকি দিয়েছিলাম, আমার হুমকির কারণেই তারা ভয়ে আমার কাছে এসেছে। এটা ট্রাম্পের মানে আর কি সিস্টেম, এবং এটা সে বিভিন্ন জায়গায় করে। ব্যাপক ব্যাপক হচ্ছে মানে অপ্রত্যাশিত টাইপের, অকল্পনীয় টাইপের হচ্ছে হুমকি দেয়, তারপরে নিজেই সেখান থেকে কমিয়ে নিয়ে আসে, তারপরে হচ্ছে দেশের উপরে 500-600% ট্যারিফ দিচ্ছে। মানে কি বলবো, মানে অকার্যকর ট্যারিফ, 500-600% ট্যারিফ হয় না, হয়ই না, মানে এটা সে প্রয়োগও করতে পারবে না, কিন্তু দিয়ে বসে আছে। তারপর বলছে কি যে দেখো আমি কিন্তু ট্যারিফ দিছি, এরপরে হচ্ছে আমার কাছে চলে আসছে, তারপরে আমি 10%-এ নামিয়ে নিয়ে আসছি। তো এই ধরনের কাজগুলো সে করে। এজন্য এই যুদ্ধবিরতি খেলা চলছে। আরো একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে এই যুদ্ধ শুরুর পর থেকে আপনি যদি সপ্তাহ সপ্তাহ ভাগ করেন, তাহলে দেখবেন যে সপ্তাহের শুরুতে, সপ্তাহে পশ্চিমা বিশ্বে বা বিশ্বে ছুটির দিন 2টা, শনিবার রবিবার বাজার বন্ধ থাকে, স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকে। সোমবার সপ্তাহের প্রথম দিন, মঙ্গলবার বুধবার হচ্ছে সপ্তাহের মাঝখানের দিন, বৃহস্পতি শুক্রবার হচ্ছে শেষের 2 দিন। প্রথম 2 দিন তারা যুদ্ধবিরতি খেলে। এই যুদ্ধবিরতির প্রস্তাবটা বা কথাবার্তাগুলো আসে হচ্ছে রবিবার থেকে, যে যুদ্ধবিরতি যদি না হয় আমি কিন্তু মঙ্গলবারে এটা করে ফেলবো। তারপরে সোমবার এসে বলে যে হ্যাঁ যুদ্ধবিরতি তো হয়ে যাচ্ছে, আগামী 24 ঘন্টার মধ্যে একটা পজিটিভ কিছু আসবে, মানে মার্কেটকে পজিটিভ বার্তা দেওয়া। তারপরে হচ্ছে মঙ্গলবারটা যায়, বুধবার হচ্ছে ঠান্ডা থাকে, বৃহস্পতিবার থেকে আবার শুরু হয় ইরানকে শেষ করে দেবো, ইরানকে 48 ঘন্টা সময় দিচ্ছি, ইরানকে 24 ঘন্টা সময় দিচ্ছি, যদি না হয় এটা মারবো, ওটা মারবো, এটাকে ধ্বংস করবো, ওটাকে ধ্বংস করবো। বৃহস্পতি শুক্র এইভাবে হচ্ছে চাপের মধ্যে যায়। এবং কি হয়, শনি রবি আবার হচ্ছে এই একটু ঠান্ডা ঠান্ডা, আবার সোমবার, শনি রবিবার ওই চাপের একটা ইয়া থাকে যে আগামী সোমবার যদি না হয় তাহলে খবর আছে, রবিবার বলে যে হচ্ছে যুদ্ধবিরতি। অর্থাৎ সপ্তাহের প্রথম দিকে পুঁজিবাজারকে এবং বাজারকে পজিটিভ বার্তা দেয়, তেলের দাম কিছুটা কমে, তারপরে হচ্ছে বাজার একটু শান্ত থাকে। সোমবার মঙ্গলবার বুধবার থেকে আবার তেলের দাম বাড়তে থাকে, বাজার অশান্ত হয়, শুক্রবার একেবারে আরো বেশি অশান্ত হয়ে পড়ে বাজার, আবার সপ্তাহের 2 দিন ছুটি, এরপর থেকে সোমবার। অর্থাৎ এখানে সে ব্যাপক পরিমাণে বাজার নিয়ে খেলছে, এবং এই বাজার নিয়ে খেলার সাথে তার সাথে কিছু বড় বড় ব্যবসায়ীরা আছে, তার পরিবারের ব্যবসা আছে এইগুলো নিয়ে, এবং সে এখান থেকে ব্যাপক পরিমাণে লাভ করার চেষ্টা করছে না যে তাও না। হ্যাঁ, কিন্তু ট্রাম্পের এই যে যুদ্ধ নিয়ে বিভিন্ন ধরনের কথা, অর্থাৎ প্রথম 3 দিন পরেই সে বললো যে আমি যুদ্ধে জিতে গেছি, তারপর বলছে জিতছি কিন্তু বলবো না, তারপর বলছে ইরান আমার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তারপর বলছে আমি যুদ্ধবিরতি চাই, তারপর বলছে হরমুজ প্রণালী খুলে দাও, তারপর বলছে হরমুজ প্রণালী খুলো না, তারপর আবার বলছে হরমুজ প্রণালী খুলে দাও, তারপর বলছে আমি একা খুলতে পারবো না, আসো তোমরা সবাই আসো, তারপর বলছে হরমুজ প্রণালীর চাবি দিয়ে আমি কি করবো, থাকুক না হরমুজ প্রণালীর চাবি ইরানের কাছে, আমার দরকার নাই, তারপর বলছে যে সমস্ত দেশের হরমুজ প্রণালী দরকার তারা খুলুক, আমি কেন খুলবো। এরকম ভাবে তার এই যে পরস্পর বিরোধী বক্তব্য, এটা নিয়ে আবার অনেক মার্কিন রাজনীতিবিদরা বলছে যে আসলে তার মানসিক ভারসাম্যহীনতায় আছে। এটা হতেও পারে। দেখেন, এখন প্রশ্ন অনেকে করেন যে ভাই ট্রাম্প এই যে মানসিক ভারসাম্যহীনতায় আছে, আমেরিকার একটা রাষ্ট্র হিসেবে, আমেরিকা এত বড় একটা দেশ, হ্যাঁ, তারা এরকম একজন রাষ্ট্রপতিকে, এরকম একজন ব্যক্তিকে কিভাবে রাষ্ট্রপতি হিসাবে
সিলেক্ট করে এবং তাকে কিভাবে তারা রাষ্ট্রপতি হিসেবে মেনে নেয়। এখন এই প্রশ্ন যদি আজকে করেন, তাহলে জো বাইডেন যখন রাষ্ট্রপতি হয়েছে বা হয়েছিল, রাষ্ট্রপতি হিসেবে কাজ করছে, তাকে তো ঘুমন্ত বাইডেন শুধুমাত্র ট্রাম্প বলে নাই, সবাই বলছে। সে হাওয়ার উপরে হ্যান্ডশেক করেছে, দরজার উল্টো দিকে গিয়ে মানে ওয়াল ঠেলেছে যে আমি দরজাটা খোলো, আমি ঢুকবো, করেছে না? করেছে। একদিকে হাঁটতে যেয়ে আরেকদিকে হেঁটেছে। এরকম একটা লোক, বাদ দেন আমেরিকার, দুনিয়ার একেবারে সবচাইতে মানে দুর্বল যে দেশ, সেই দেশেও তো এরকম একজন লোককে প্রেসিডেন্ট বানায় না, কিন্তু তারা করেছে। তো সেখানে ট্রাম্পের মতো এরকম পাগলা লোককে প্রেসিডেন্ট করেছে আমেরিকা, কিভাবে করেছে, এই প্রশ্নের এখন কোনো ভ্যালু নাই, ভ্যালু নাই। কিন্তু যেই প্রশ্নটা এখন বড়, সেটা হচ্ছে যে এই দুই ব্যক্তির গত প্রায় 15 বছরে যে পরিমাণ ক্ষতি আমেরিকার ফরেন পলিসিতে, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে করেছে, সেখান থেকে বেঁচে আসতে পারবে কিনা আমেরিকা, সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে কিনা আমেরিকা, এটা প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে ট্রাম্পের যে কথা যে আমরা যত যাই হোক, আমরা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি, আমাদের সামনে কেউ দাঁড়াতে পারে না, আমরা হচ্ছে এমন সামরিক শক্তি, যেই সামরিক শক্তি দিয়ে আমরা পুরো বিশ্বকে মানে তেনা তেনা করে ফেলবো, এই যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো আসলে কতটা ভ্যালিড আমরা এটা একটু দেখি। অর্থাৎ আমেরিকা যে সামরিক শক্তির কথা বলছে যে আমি হচ্ছি এই লেভেলের সামরিক শক্তি, সেটাতে সে এ পর্যন্ত কতগুলো যুদ্ধে জিতেছে। গত 60 বছরের কথা যদি ধরা হয়, 60 বছর, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এই সামরিক শক্তি নিয়ে কয়টা যুদ্ধে জিতেছে। শেষের দিক থেকে যদি যাই, ইরান যুদ্ধ এখনো পর্যন্ত যে পর্যায়ে আছে, তার যুদ্ধে জেতার মতো পরিস্থিতি হয় নাই। মানে আপনি যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন যে এই লেভেলে এসে আমেরিকা কি যুদ্ধে জিতছে, না, জিতে যাচ্ছে না, জিততে পারে 50-50, আপনি সবাইকে ধরতে পারেন যুদ্ধের মধ্যে, আমেরিকাও জিততে পারে, ইরানও জিততে পারে। কৌশলগত বিজয় যেটা আর কি, যে তার এখানে টার্গেট কি, সেই টার্গেটে সে পৌঁছতে পারতেছে কিনা, না। এর আগে কোনটা? ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন যুদ্ধে আমেরিকা সরাসরি না থাকলেও সেই তো ইউক্রেনকে যুদ্ধে ঢুকিয়ে পুরো ইউরোপকে নিয়ে ঢুকেছে। সেই যুদ্ধে তার যে টার্গেট ছিল, সেই টার্গেটে সে পৌঁছেছে? না, পৌঁছে নাই। তার টার্গেট কি ছিল? রাশিয়াকে শেষ করে দেওয়া। রাশিয়াকে সেই যুদ্ধে ঢুকিয়েছে। রাশিয়া কি ব্যাপক পরিমাণে এই যুদ্ধ থেকে লাভবান হয়েছে? হয় নাই। কিন্তু তারপরও আমেরিকা জিতেছে? জিতে নাই। গেল এটা। এবং সেখানে ন্যাটোর যে প্রক্সি স্টাইলে সমর্থন দিয়ে এই যুদ্ধে যে ব্যয়, যে ক্ষতি, যে অর্থ, যে অস্ত্র সে দিয়েছে, সেটার কোনো ফলাফল সে পেয়েছে? পায় নাই এখনো পর্যন্ত। এরপরে এর আগে লিবিয়ার যুদ্ধ। লিবিয়াতে গাদ্দাফিকে হত্যা করার জন্য যে পরিকল্পনা নিয়ে তারা এগিয়েছিল এবং হত্যা করেছিল, হত্যা করার পরে পুরো লিবিয়ার কন্ট্রোল তারা নিবে, যেটা বলেছিল, যে টার্গেট, সে টার্গেট ফুলফিল হয়েছে? হয় নাই। হ্যাঁ, বলতে পারেন যে টার্গেট ফুলফিল হয় না, কিন্তু লিবিয়া তো শেষ। ওকে, গুড, লিবিয়া শেষ, এটা সত্য কথা। কিন্তু আমেরিকার কোনো টার্গেট ফুলফিল হয়েছে কিনা? হয় নাই। ইসরায়েলের টার্গেট ফুলফিল হয়েছে, এটা বলতে পারেন যে হ্যাঁ, ইসরায়েলের এই টার্গেটটা ফুলফিল হয়েছে, লিবিয়া দুর্বল হয়েছে। কিন্তু ওই যে আমেরিকার প্রেসিডেন্ট যেটা বলে যে আমি হচ্ছে বিশ্বের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র এবং সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, আমি যেটা বলবো সেটাই, আমার সামনে কেউ দাঁড়াতে পারে না এবং আমি সব জায়গা থেকে বিজয়ী হয়ে আসি, কোথায়? করে নাই, হয় নাই। তারপরে ধরেন ইয়েমেনে আমেরিকা সৌদি আরবের সাথে ছিল, পুরো অস্ত্র আমেরিকা দিয়েছিল, তাই না? কার বিরুদ্ধে? ইয়েমেনে একটা লোকাল একটা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে। 2015 সাল থেকে এখনো পর্যন্ত যুদ্ধ চলছে, ফলাফল অমীমাংসিত, কিন্তু ব্যর্থতার দিকে যাচ্ছে। এরপরে যদি সিরিয়ার কথা ধরি, সিরিয়ায় সে শুরুতে কি করেছে? বাশার আল আসাদের বিরুদ্ধে একটা গোষ্ঠীকে সমর্থন করেছে। বাশার আল আসাদ কার সাপোর্ট পেয়েছে? আমেরিকার বিরোধী পক্ষের সাপোর্ট পেয়েছে। পরবর্তীতে আস্তে আস্তে এখন সেখানে আমেরিকার পক্ষের একটা শক্তি ক্ষমতায় আসছে, কিন্তু এটা কতক্ষণ আমেরিকার পক্ষে থাকে এটা এই মুহূর্তে বলা কঠিন। এরপরে সে ইরাক যুদ্ধ, প্রায় 8-9 বছর ইরাক যুদ্ধ চালিয়েছে। ইরাকের সরকার পতন হয়েছে, সেখানে হচ্ছে বিশৃঙ্খলা, ব্যাপক পরিমাণে সাদ্দামের পতন হয়েছে, দীর্ঘমেয়াদে অস্থিরতা। কিন্তু ফলাফল কি? আমেরিকার কতটুকু লাভ হয়েছে, বা আমেরিকার যে টার্গেট বলেছিল, যে টার্গেটের কথা বলেছিল, সেটা কতটা? আফগানিস্তান যুদ্ধ 20 বছর ট্রিলিয়ন $ট্রিলিয়ন খরচ করেছে। তারপরে কি হয়েছে? আমেরিকাকে সেই যুদ্ধ থেকে
পালিয়ে যেতে হয়েছে, আফগানিস্তান থেকে পালিয়ে যেতে হয়েছে, পালিয়ে সবকিছু রেখে। ইরান থেকে তো জাস্ট হচ্ছে ছোট্ট একটা জায়গা থেকে 3টে 4টা বা 6টা সামরিক কি বলে আকাশযান ধ্বংস করে তারপরে পালিয়েছে। আফগানিস্তান থেকে সেটাও করতে পারেনি, পালিয়েছে। এরপরে আফগানিস্তান আগে গালফ ওয়ার, যেটা উপসাগরীয় যুদ্ধ, যেখানে প্রায় 1-1.5 বছরের মতো চলেছিল সাদ্দাম হোসেনের ইরাকের বিরুদ্ধে কুয়েতে, সেখানে কুয়েতকে সাপোর্ট দিয়েছে এবং কুয়েত সেই সাপোর্টে বিজয়ী হয়েছে। এটা বলা যায় যে হ্যাঁ, কুয়েতে বিজয়ী হয়েছে, সাদ্দাম হোসেনকে তাড়িয়ে দিয়েছে সেখান থেকে, এটা ঠিক আছে। এরপরে আর কোথায়? আপনি যদি ভিয়েতনাম যুদ্ধের কথা চিন্তা করেন, ভিয়েতনাম যুদ্ধে কি হয়েছে? স্পষ্ট পরাজয়। লেবাননে যে হচ্ছে গৃহযুদ্ধ হয়েছিল 1982-84 সালে, আমেরিকা সরাসরি সেখানে ঢুকেছিল, কি হয়েছে? স্পষ্ট পরাজয়। আমেরিকা সেখান থেকে সৈন্য প্রত্যাহার করে যেতে হয়েছে। সুতরাং এই যে আমেরিকা, আমি সবচেয়ে বড় শক্তি, আমি যেটা বলবো সেটা, হ্যাঁ সে সবচেয়ে বড় শক্তি, তার ব্যাপক পরিমাণে হচ্ছে ইয়া আছে, কি বলে ওটাকে, তার সামরিক শক্তি আছে, তার টেকনোলজি আছে, তার মিডিয়া আছে, তার ডিপ্লোমেসি আছে, কিন্তু সফল হয় কত দূর? অর্থাৎ সফল বলতে এখানে তার যে অবজেক্টিভ সেটা সে কত দূর পূরণ করতে পারে, এখনো পর্যন্ত সুপার ডুপার না। কিন্তু এখানে একটা বড় বিষয় হচ্ছে যে সে যেই দেশে যাচ্ছে সেই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এইটা হলো এইখানের সবচাইতে বড় একটা, ওই দেশগুলোর দিক থেকে মানে নেতিবাচক জিনিস, যে সে যেই দেশে যাচ্ছে সেই দেশগুলোকে ধ্বংস করছে। এখন এই যে সে সেই দেশগুলোকে ধ্বংস করছে, ইরানকে সে কি করছে? একইভাবে ধ্বংস করছে। আর এই ধ্বংসগুলো সে কার জন্য করছে? আমেরিকার নিজের স্বার্থে করছে না, ইসরায়েলের জন্য করছে। মধ্যপ্রাচ্যে যতগুলো করছে ইসরায়েলের জন্য করছে। এখন এই ইসরায়েলের জন্য আমেরিকা এই যুদ্ধে ঢুকে কোন লেভেলে আছে, কোথায় আছে? আমেরিকা একটা স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। আর আমেরিকা থেকে প্রায় সবাই বলছে যে এই স্থল হামলা আমেরিকার জন্য আরো বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়াবে। কেন? কারণ হচ্ছে ইরানের মতো একটা দেশে যদি আমেরিকা সৈন্য পাঠায় তাহলে সেখান থেকে আমেরিকা আস্ত যেতে পারবে না। হ্যাঁ, ইরানকে সে ধ্বংস করে দেওয়ার জন্য তো সবকিছু করছে না যে তা না, পুরোটাই করছে। সে ইরানের বিশ্ববিদ্যালয় ধ্বংস করছে, ইরানের বিল্ডিং ধ্বংস করছে, সাধারণ মানুষের বসতবাড়ি ধ্বংস করছে, তারপরে হচ্ছে ইরানের সেনা প্রধান, গোয়েন্দা প্রধান, সামরিক বাহিনীর অন্যান্য কর্মকর্তা, রাষ্ট্রপ্রধান, বিপ্লবী গার্ডের পুরো যে চেইন অফ কমান্ড সবগুলোকে ধ্বংস করেছে। এখন পাওয়ার প্ল্যান্টে আক্রমণ করবে, পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে আক্রমণ করছে, তারপরে ব্রিজে আক্রমণ করছে, রাস্তাঘাটকে ধ্বংস করে দিচ্ছে। মানে একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, পরিকল্পিতভাবে একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য যা যা করা দরকার, যেগুলো পুরোপুরি হচ্ছে যুদ্ধ অপরাধের মধ্যে পড়ে, বেসামরিক কোনো জায়গায় আক্রমণ করা, পুরোটাই সে করছে। এটা কিসের ভিত্তিতে করছে ট্রাম্প? সে জায়গাতে একটু আসি। ট্রাম্প যে এর আগের বার, মানে এবার এই দ্বিতীয়বার নির্বাচনে বিজয়ী হওয়ার সময় ট্রাম্পের একটা বিষয় ছিল, সেটা হচ্ছে কি, সে নির্বাচনী প্রচারণা চালানোর সময়, বক্তব্য দেওয়ার সময় একটা গুলি তার কানের পাশ দিয়ে যায় এবং সে সেখান থেকে বেঁচে যায়। সেটার পর থেকেই ট্রাম্পের যে ধর্মীয় গুরু যারা আছেন, যাদেরকে আমেরিকার এভাঞ্জেলিক যে বিশ্বাসের লোকগুলো, তারা ওই ট্রাম্পের ধর্মীয় গুরুদেরকে গুরু মানে এবং তাদেরকে বড় পরিমাণের ধর্মীয় কি বলে ধর্মযাজক মানে। তাদের কথা শুনে, তাদের কথার উপরে ভিত্তি করে ট্রাম্পের এই নির্বাচনী ক্যাম্পেইনে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার দিয়েছে। তারা এটা প্রচার করছে এবং এটা প্রতিষ্ঠা করছে যে ট্রাম্প হচ্ছে স্রষ্টার কাছ থেকে পাঠানো একজন কি ব্যক্তি? নির্বাচিত ব্যক্তি। স্রষ্টার পক্ষ থেকে নির্বাচিত একজন ব্যক্তি হচ্ছেন ট্রাম্প, এবং এই নির্বাচিত ব্যক্তি আমেরিকাকে বাঁচাবে। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।